নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রামের আজকের এপিসোড। আজকের দিনে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি যে সময়ে আমরা যেটা আজ থেকে 10-15-20 বছর আগেও দেখতে পেতাম না, বাট এখন অত্যন্ত বেশিভাবে দেখি, সেটা হচ্ছে যে কার্সিনোমার প্রবলেম, অর্থাৎ ক্যান্সারের সমস্যা আগের তুলনায় অনেক শতাংশ বেড়েছে। শতাংশের হারটা হয়তো চিকিৎসকেরা বলতে পারবেন, বা WHO যদি আপনারা ওয়েবসাইট দেখেন তাহলে হয়তো জানতে পারবেন, মারাত্মকভাবে বেড়েছে। আমরা আমাদের সমাজে যদি নজর দিই, আমাদের আশপাশে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে কার্সিনোম্যাটিক প্রবলেম প্রচুর মানুষের বেড়েছে। এখন এই সমস্যার মধ্যে কার্সিনোমা বা ক্যান্সার, এই প্রবলেমটা কিন্তু অনেক রকমভাবে আসতে পারে। সবথেকে বড় কথা, অনেক রকমের ক্যান্সার হতে পারে। সেটা অনেকগুলো তার পদ্ধতি আছে, অনেকগুলো স্থান আছে মানুষের দেহের, সেখানে হতে পারে। কিন্তু এই যে বেসাল সেল ক্যান্সার, এটা মূলত হচ্ছে স্কিনে এক রকমের ক্যান্সারের সমস্যা আসতে পারে। কিন্তু সেটা কি, বা আয়ুর্বেদের তার ট্রিটমেন্ট, অনেকে এটাও ভাবছেন যে আয়ুর্বেদের মাধ্যমে ক্যান্সারের ট্রিটমেন্ট আদতেও এটা কি সম্ভব। তো সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ধ্যান এবং ধারণা মানুষের যা রয়েছে, হয়তো অনেকটা পরিবর্তন হবে অনুষ্ঠান দেখবার পর। তো কাজেই যারা বিসিসি সম্পর্কে, অর্থাৎ বেসাল সেল কার্সিনোমা সম্পর্কে জানতে চাইছেন, তারা অবশ্যই টিভি থেকে নড়বেন না। আর যারা রেগুলার ফোন করেন, তারা যে কোনো রকম প্রবলেম নিয়ে আজকের অনুষ্ঠানে যোগাযোগ করতে পারেন। আজকে আমাদের সঙ্গে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসক ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আজকের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাবো ম্যাডামকে। ডক্টর ভট্টাচার্য, এটাই জানতে চাইব যে এই যে বিসিসি, এটা কি, ক রকমের হয়, কিভাবে হয়, এবং স্কিনে কি কি প্রবলেম এর ফলে ক্রিয়েট হতে পারে। নমস্কার। বেসাল সেল কার্সিনোমা, এটি যেহেতু নামের মধ্যেই রয়েছে সেল, মানে আমাদের যে শরীরের কোষ যেগুলো রয়েছে সেই কোষগুলোকে আক্রান্ত করছে। বেসাল সেল সেটা আমাদের স্কিনের মধ্যে যে লেয়ার রয়েছে, আমাদের স্কিনের 7খানা লেয়ার রয়েছে। স্কিন আমাদের শরীরের মধ্যে সবচেয়ে বড় অর্গান, তার 7টি লেয়ার রয়েছে। তার মধ্যে একটি লেয়ার এপিডার্মিস, যেটা একদম ওপরের লেয়ার, এটাকে এপিডার্মিস লেয়ার বলা হয়। তার ঠিক নিচেই যে সেল রয়েছে সেটা আমরা বেসাল সেল বলে থাকি। এবার এই যে সেলগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে, ড্যামেজ হতে থাকে, মৃত হয়ে যায় এই সেলগুলো। এই সেলগুলো যখন মৃত হয়ে যাচ্ছে, তখন সেখানে নতুন সেল আবার চলে আসছে। সেই সেলটিকেও কিন্তু আস্তে আস্তে এই যে ক্যান্সারাস যে এই জায়গাটা রয়েছে, সেই সেলগুলোকেও কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এই বেসাল সেল কার্সিনোমা, সেটি আপনার স্কিন ক্যান্সার, এটি কিন্তু মেটাস্টেসিসও হতে পারে, মানে ছড়াতেও পারে। এটি আপনার লক্ষণ আপনি কীরকমভাবে কি বুঝবেন, দেখুন, আপনার স্কিনের মধ্যে যদি কোনো ধরনের লিশন হচ্ছে, মানে কোনো স্পট মতো হচ্ছে, বা কোনো আপনার একটা বড় একটা আপনার টিউমারের মতো হলো, সেখানে আপনার একটু পিঙ্কিশ কালার বা হোয়াইটিশ কালারের সেটা হচ্ছে, বা ট্রান্সপারেন্ট কালারও হতে পারে। আপনার স্কিনের যে কোনো জায়গাটা বাম্প মতো আপনি দেখতে পাচ্ছেন, আপনি ভাবছেন যে হয়তো কোনো একটা ছোটো পিম্পল বা অ্যাকনে বা সিস্ট অবধি আপনি ভাবতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনার একটা স্কিন ক্যান্সারের কারণও কিন্তু হতে পারে। ভয়ের কারণ একদমই নেই, কারণ আমরা প্রত্যেকবারই একটাই কথা বলি যে কোনো সিস্ট বা টিউমার হলেই যে সেটা ক্যান্সারাস হবে, সেরকম একদমই নয়। আপনার স্কিনের মধ্যে একটা ওপর দিকে একটা সিস্ট, ছোটো নর্মাল একটা সিস্টও হতে পারে, আবার সেটা আপনার ক্যান্সারাসও হতে পারে। তো সেটা আপনার আদৌ ক্যান্সারাস রয়েছে কিনা, তার জন্য অবশ্যই তার একটা ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। আর আপনার স্কিনের একদম ওপরের লেয়ারের মধ্যে আপনি দেখতে পাবেন যে যেরকম একটার উপর একটা চামড়া হয়ে গেলে যেরকম হতে পারে, সেরকম একটা লিশনের মতো, একটা স্কার মার্কের মতো একটা থাকতে পারে, বা এরকম ছোটো সিস্টের মতো আপনার হতে পারে, বা একটা কোনো কালার চেঞ্জ, আপনার স্কিনের পার্টিকুলার কোনো একটা কালার চেঞ্জ হচ্ছে একটা স্কিনের এরিয়ার মধ্যে, ছোট্ট একটা এরিয়া ধরে, সেটাও কিন্তু আপনার বেসাল সেল কার্সিনোমা থেকে হতে পারে। তার মূল কারণ হচ্ছে ইউভি রে, যেটা আমাদের সূর্য থেকে আসছে। আমরা যখনই পেশেন্টকে বলি যে গায়ে রোদ লাগাবেন, সেটা সকালবেলার দিকে। কেন? কারণ আস্তে আস্তে যখন দুপুর হয়, তখন এই রোদের মধ্যে ইউভি রের মাত্রাটা বেড়ে যায়। এই ইউভি রে আমাদের শরীরের জন্য খারাপ। অতিরিক্ত যারা রোদের মধ্যে কাজ করেন, বা যাদের এই রোদ থেকে ট্যান পড়ে যাচ্ছে, অনেকেরই দেখবেন যে আপনার হাতের অর্ধেকটা ট্যান পড়ে যাচ্ছে, বা পায়ের কিছু জায়গায় ট্যান পড়ে যাচ্ছে, যেটা আপনার রোদে এক্সপোজার হচ্ছে যে জায়গাটা, অনেক দিন ধরে এরকম ট্যান পড়তে পড়তেও কিন্তু সেখান থেকে আপনার কার্সিনোমা চলে আসতে পারে। তো সেই দিকেও একটু খেয়াল রাখতে হবে, আপনার প্রপার প্রোটেকশন নিতে হবে তার জন্য, যে আপনি ফুল স্লিভ ড্রেস বা আপনি সানস্ক্রিন ব্যবহার করুন, সেটা অবশ্যই মেডিকেটেড হতে হবে। জেনেটিক্স একটি কারণ রয়েছে, যে আপনার ফ্যামিলিতে যদি এরকম কারোর হিস্ট্রি থাকে, সেটা আপনার মধ্যেও কিন্তু আসতে পারে। আরেকটা হচ্ছে, যদি আপনার ইমিউনিটি সিস্টেমটা যদি আপনার প্রপারলি কাজ না করে, ইমিউন পাওয়ার যদি আপনার কম থাকে, তাহলেও কিন্তু আপনার এই বেসাল সেল কার্সিনোমার মতো সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে।
আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে বেসেল সেলস কার্সিনোমা হলে আপনি বলছেন যে ওপরে যে লেয়ার থাকে সেটাকে আপনি এপিডার্মিস লেয়ার বলছেন। এপিডার্মিস। তাহলে এপিডার্মিস লেয়ার থেকে কি সেটা বাইরে মানে বোঝা যাবে, বা এটা কি ঘায়ের মতো কিছু হতে পারে, নাকি সামান্য কোনো সিস্ট হলেও আমরা সেটাকে এই ধরনের বেসেল সেল ক্যান্সার ধরে নিতে পারি, নাকি এটা কি একটা হয়, নাকি মাল্টিপল অর্ডারে হতে পারে, অনেকগুলো হতে পারে শরীরের মধ্যে? মানে আপনাদের কেস স্টাডি বা কেস হিস্ট্রিতে এরকম কি কি দেখেছেন আপনারা? বেসিক্যালি এটা আপনার স্কিনের ওপরের দিকেই হবে, সেটা আপনি চোখে দেখতে পাবেন। কোনো ঘা বা কোনো ক্ষত মতো হবে না যে এখান থেকে আপনার রক্ত বেরোচ্ছে বা রস বেরোচ্ছে, এরকম কিছু হবে না। আপনার একটা সিস্টের মতো হতে পারে আপনার মুখের কোনো জায়গায় বা আপনার গলার কোনো জায়গায় একটা সিস্ট, একটা ছোটো সিস্ট বা টিউমারের মতো একটা হতে পারে, বা আপনার স্পট হয়ে যেতে পারে ওই জায়গাটার মধ্যে, যে কালার ওই জায়গাটার পার্টিকুলার একটা জায়গার আপনার কালারটা আপনার চেঞ্জ হচ্ছে, যেখানে আপনার মেলানিন প্রোডাকশনের তারতম্য করছে, সেখানে আপনার কালার চেঞ্জ হচ্ছে, সেটা হতে পারে। বা স্কার মার্ক যেটাকে বলা হয়, যে কোথাও আপনার কেটে গেল, তাহলে আস্তে আস্তে যখন জায়গাটা হিল করে তখন যেরকম একটা দাগ পড়ে যায়, সেরকম একটা স্কার মার্ক অটোমেটিক্যালি আপনার স্কিনের মধ্যে কোথাও আপনি যদি দেখতে পান যে সেখানে কোনো কাটা ছেঁড়া হয়নি, কিন্তু একটা স্কার মার্ক ওই জায়গাটায় চলে এসছে, তো সেটাও কিন্তু আপনার একটা এই কার্সিনোমার একটা লক্ষণ হতে পারে। আচ্ছা, যেহেতু আপনি স্কার বা এর কথা বলছেন, ফিস্চুলাতে অনেক ক্ষেত্রে এই ধরনের সেল তৈরি হতে আমরা দেখতে পারি। মানে সেল মানে এই ধরনের আমরা ইরেগুলার গ্রোথ দেখি এবং হয়তো সামান্য জায়গাটা ফুলে রয়েছে। এটা কি মানে বিসিসি হতে পারে, বেসেল সেল ক্যান্সার হতে পারে, নাকি ফিস্চুলাই আলাদা? ফিস্চুলা তো অবশ্যই আলাদা রয়েছে, কারণ ফিস্চুলার মধ্যে একটা ট্র্যাক্ট উৎপন্ন হয়, আপনার ভেতরে একটা ট্র্যাক্ট উৎপন্ন হয়ে যাবে। ফিস্চুলা যে শুধুমাত্র আপনার অ্যানাসে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনার সারা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। ফিস্চুলা মানে আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা ট্র্যাক উৎপন্ন হয়ে যায়, ভিতরটা সাইনাস ট্র্যাক হয়ে যায়, ভেতরে একটা ঘা সৃষ্টি করে, সেখান থেকে আপনার একটু পাস ফর্মেশন হতে পারে, তো সেটা আলাদা। কিন্তু যদি আপনার ফিস্চুলা বা অ্যানাল ফিশার বা আপনার পাইলসের সমস্যা যদি অনেক দিন ধরে থাকে, সেটা কিন্তু একটা আপনার ক্যান্সারের কারণ হতে পারে, সেটা ডিফারেন্ট, সেটা আলাদা। বা এই বেসেল সেল যে কার্সিনোমা বা স্কোয়ামাস সেল কার্সিনোমা, সেটা আপনার পার্টিকুলারলি আপনার স্কিনের ক্যান্সার। স্কিন ক্যান্সারের মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে, তার মধ্যে একটা স্কোয়ামাস সেল কার্সিনোমা, একটা বেসেল সেল কার্সিনোমা, আর আপনার এই যে মেলানিন প্রোডাকশনের জন্য যে আপনার যে কার্সিনোমা হচ্ছে তার একটা আলাদা ভাগ রয়েছে। তো প্রত্যেকটাই আলাদা আলাদা একটা ডিভিশন রয়েছে। আপনি ম্যাডাম এই পুরো আলোচনায় আপনি সূর্যের আলট্রা ভায়োলেট রের কথা উল্লেখ করেছেন, এবং আমরা এখন সম্প্রতি দেখতে পেলাম এই যে ঠিক শীতটা শুরুর আগে সকালবেলায় বেশ শীত পড়ছে, কিন্তু বেলার দিকে সূর্যের তাপ মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। এখন মানুষ এটাকে কন্ট্রোল করবে কি করে? আমরা বাজার চলতি যে সমস্ত স্কিন প্রোটেকশন দেখি এবং যার মধ্যে ইউভি প্রোটেক্টেড লেখা রয়েছে, সেগুলো বেশিরভাগটাই আমাদের এক্সপোজ যে সমস্ত অংশগুলো থাকে, মুখ হতে পারে, হাত হতে পারে, বিশেষত আমরা সানস্ক্রিনের কথা বলি, সেগুলোতে আটকানো যেতে পারে। কিন্তু এছাড়া ইউভি রে প্রোটেক্ট করবার কি আছে? মানে জামাকাপড় পরলে কি তাহলে, জামাকাপড় পরেই মানুষ বেরোয় বাইরে রাস্তায়, তাহলে কি ইউভি রেটা প্রোটেক্ট হতে পারে? কিছুটা তো আপনার অবশ্যই হবে, কারণ দেখবেন গ্রীষ্মকালে আমরা সবসময় বলি যে ছাতা ব্যবহার করতে, সেটা ব্ল্যাক হলে কি তার যে রেটা সেটা সম্পূর্ণ ডাইরেক্ট আপনার শরীরের মধ্যে লাগবে না। তো আপনি ফুল স্লিভ জামা কাপড় পরুন, সেটা আপনাকে কিছুটা এই যে রিফ্লেকশনটা থেকে আপনাকে কিছুটা রেহাই দিতে পারে। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করুন, কিন্তু যেগুলো মার্কেটাইজড রয়েছে বা যেগুলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন, সেগুলো থেকে বেটার হবে যে আপনি একটু ডক্টরের সাথে কনসাল্ট করে একটা মেডিকেটেড আপনি একটা সানস্ক্রিন ব্যবহার করুন। এসপিএফ একটা ম্যাটার করে, যে আপনার কতক্ষণ আপনি বাইরে থাকছেন সেই হিসেবে আপনি এসপিএফটা আপনাকে নির্বাচন করতে হবে। আপনি হয়তো বাইরে 1 ঘন্টা 2 ঘন্টা থাকছেন, সেখানে আপনার 50 এসপিএফের কোনো প্রয়োজন নেই, তো সেটাও আপনার নির্ধারণ করছে, তো সেটাকেও আপনাকে ভালো করে কিন্তু যাচাই করতে হবে। মানে এসপিএফ বেশি হয়ে গেলে, এসপিএফ বেশি মানে হচ্ছে আপনাকে যদি বেশি এক্সপোজার হয় আপনার রোদের দিকে, যে আপনাকে সারাক্ষণ বাইরে থাকতে হয়, তখন আপনি বেশি এসপিএফ। না, সেটা আমি করলাম, কিন্তু আমি দেখা যাচ্ছে কম সময় বাইরে থাকছি, কিন্তু আমি বেশি এসপিএফ খারাপ। দেখুন, এর মধ্যে তো কেমিক্যালস রয়েছে, সেটা আপনার স্কিনকে খারাপ করতে পারে। আচ্ছা, এবার আমরা ফোনে আসি। কিন্তু প্রবলেম হচ্ছে, যেহেতু শীত পড়ছে, যেটা বিড়ম্বনার বিষয় যে নীলাঞ্জনা ম্যাডাম যেটা বলছেন, মানে এখন যদি আপনারা এটাকে একদম এবিসিডি করে অ্যালফাবেটিক্যালি মেনে চলতে যান, তাহলে শীতে আর রোদ পোয়ানো হবে না। এবার ব্যাপার হচ্ছে যে শীতে আমরা রোদ পোয়াবো, এবার সেই সময় বা আমরা রোদে যেতে ভালো লাগে আমাদের তখন, বা রোদটাকে আমার ততটা ফিল হয় না, তাহলে কি শীতের রোদ থেকেও এই জাতীয় সমস্যা হতে পারে? আমি সেটা জানবো, কিন্তু তার আগে একজন ফোনে রয়েছেন, একটু কথা বলে নি, তার কি প্রবলেম একটু জানি। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, বলুন। আমি মুর্শিদাবাদ থেকে বলছি স্যার। মুর্শিদাবাদ থেকে, কি নাম আপনার?
আমার নাম সত্যরঞ্জন মন্ডল। আচ্ছা, কি হয়েছে আপনার? প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমার প্রায় বছর 3 আগে মাথায় খুশকি খুশকি হতো। তো তারপরে আস্তে আস্তে জায়গাটায় একটু পুরু হয়ে আস্তে আস্তে এখন তারপরে আমি একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম। মাথায় খুশকি, ঠিক আছে, আপনি কোন ডাক্তার দেখেছেন কথা নয়, মাথায় খুশকি হতে এবার আস্তে আস্তে সেখানে চুলকাতে খুশকি থেকে এবার আস্তে আস্তে উনি বলছেন এবার মোটা মোটা চটা হচ্ছে এবং উঠে গিয়ে আবার রস বের হচ্ছে, দিয়ে রস বের হয়ে আবার চটা হচ্ছে। এটাকে উনি বলতে চাইলেন গ্যাস সোরাইসিস উনি বললেন। তো আমি আয়ুর্বেদিক ডাক্তারও আপনার ওই কলকাতায় একজনকে দেখিয়েছিলাম। তো ওই আপনার বিশ্বনাথ আয়ুর্বেদ বলে ওখানে কলকাতায়। তো এখন ওইটা আমার বিভিন্ন রকমের সারছে না, অনেক 3 বছর হয়ে গেল। এটা নিয়ে প্রচুর প্রোগ্রাম এনবিপি থেকে হয়েছে, তবুও ম্যাডাম বলে দিচ্ছেন, আপনি শুনুন কি করা যেতে পারে। দেখুন, যদি এটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের সমস্যা হয়, যেহেতু আমি দেখছি না তো আমিও শিওরভাবে বলবো না যেটা স্ক্যাল্প সোরিয়াসিস না আপনার ড্যান্ড্রাফের সমস্যা। যদি স্ক্যাল্প সোরিয়াসিসের আপনার যদি প্রবলেম হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে একদম নির্মূল করতে হবে একদম রুট থেকে। আপনি কিছু তেল বা কিছু শ্যাম্পু আপনি মাথায় ব্যবহার করবেন, তার থেকে কিন্তু সেটা আপনার সারবে না, সেটা আপনার এক্সটার্নাল হয়ে গেল, কিন্তু ইন্টারনালিও আপনাকে সমস্যাটার সমাধান করতে হবে। তো তার জন্য একটু আপনার প্রপার গাইডলাইন্সের প্রয়োজন রয়েছে। আমার যেটা মনে হচ্ছে, আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, একটু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন যে চেম্বারটা কোথায় রয়েছে, কবে কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। দেখার প্রয়োজন অবশ্যই রয়েছে। এটাকে আপনি সামান্য ড্যান্ড্রাফ বলে অবহেলা করবেন না, বা স্ক্যাল্প সোরিয়াসিস রয়েছে, আপনাকে কেউ বললো যে এটা তো সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে বা কখনো ঠিক হবে না, সেই দিকেও আপনি বিভ্রান্ত হবেন না। যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় অবশ্যই সেটা ঠিক হবে, হয়তো আপনাকে একটু সময় দিতে হবে। যদি ড্যান্ড্রাফের সমস্যা হয় সেটা নিয়ে তো কোনো চিন্তা নেই, সেটা আপনার ঠিক হয়ে যাবে। তো আপাতত আপনাকে বলবো যে আপনি এখন কোনো ধরনের মার্কেটাইজ যে শ্যাম্পু রয়েছে সেগুলো আপনি ব্যবহার করবেন না, কারণ তার মধ্যে আপনার সালফেট আর প্যারাবেন রয়েছে, সেটা আপনার স্ক্যাল্পের জন্য খারাপ হবে। যদি তেল দিতে হয় আপনি পিওর নারকেল তেল আপাতত আপনি ব্যবহার করুন, আর কোনো হার্বাল বা মাইল্ড শ্যাম্পু আপাতত আপনি ব্যবহার করুন। আর বলবো যে আপনি তো অনেকদিন ধরে কষ্ট পাচ্ছেন, একটু যোগাযোগ করুন, একটু আপনি চেম্বারে এসে দেখা করুন, আপনার এই সমস্যার সমাধান হবে। আচ্ছা, এখানে লিস্ট বলছে আপনার বহরমপুর চেম্বার আছে হচ্ছে 29/11-তে, হাতে এখন অনেক টাইম রয়েছে। আজকে সবেমাত্র 17 তারিখ, ডক্টর এ হালদার থাকবেন বহরমপুর চেম্বারে। আপনি 29 তারিখ অর্থাৎ নভেম্বরের শেষ দিকে এই সময় এসে আপনি কথা বলতে পারেন। আপনি মুর্শিদাবাদে রয়েছেন, মুর্শিদাবাদ থেকে কাছের চেম্বার, ফিজিক্যালি আপনি এসে দেখাতে পারবেন বহরমপুরে চেম্বার রয়েছে। আচ্ছা, এবার পরের আপনারা ফোন করুন আপনাদের যার যেরকম ধরনের সমস্যা। যদি আপনারা মাইন্ড ফিক্স করে নেন যে আয়ুর্বেদ চিকিৎসককে দেখাবো, তাহলে অবশ্যই ফোন করুন, জানুন। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে, ফোন করুন বললেই যে আপনি ফোন পেয়ে যাবেন তা তো নয়। চেষ্টা করে অনেকে ফোন পান না, কারণ বহু মানুষ ফোন করেন 2টো ফোন নাম্বারের মধ্যে। তাহলে কি করবেন আপনারা? তাহলে আপনাদের কাজ হবে গিয়ে যে নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে 9830235527 এবং 9830235537, এই নাম্বারে আপনি ফোন করে নাম এনরোল করে সরাসরি চেম্বারে গিয়েও দেখাতে পারেন। এখানেও ডাক্তারবাবুদেরকে যদি আপনি ফোন করেন বা ম্যাডামকে ফোন করলে ম্যাডাম বলবেন যে আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না, আপনি মোটামুটি এই টেস্টগুলো করে নিয়ে আসুন। অনেকে আমাকে বলেছেন যে আমরা ফোন পাই না, আমরা কি করে যাব। তা নয়, এখানে ফোন না পেলেও আপনি চেম্বারের জন্য নাম এনরোল করতে পারবেন। আমি ভুল ধারণাটা মানুষের ভেঙে দিলাম। যারা ফোন শুধু করছেন তারাই যে শুধু চেম্বারে আসছেন তা কিন্তু নয়। কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার মেইনলি হচ্ছে পাইলসের প্রবলেম। পাইলস, আপনি কোথা থেকে বলছেন? মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি। মালদা থেকে বলছেন, আচ্ছা। হ্যাঁ, কি হয়েছে বলুন, ম্যাডাম শুনছেন। মানে 10-12 বছর থেকে হাঁটুর প্রবলেম, মানে উঠতে বসতে হাঁটাচলা করতে সিঁড়িতে উঠতে ব্যথা, নর্মালি ব্যথা, খুব ব্যথা না, মানে চলা জীবনের পথে প্রবলেম হয় আর কি, চলার পথে। তারপরে পাইলসের প্রবলেম আছে। 2টো প্রবলেম আপনি, এক হচ্ছে হাঁটুতে চলতে ফিরতে অসুবিধা, আর হচ্ছে পাইলসের প্রবলেম। আর রিসেন্টলি দেখছি যে গায়ে পিছনে মানে ঘাড়ের দিকে হাতে পায়ে চুল করছে খুব, হাত পা। 3টে প্রবলেম 1-1.5 মাস থেকে কি হচ্ছে? গা হাত পায়ে চুলকাচ্ছে। মানে গাটা চুল করছে আর কি, মানে যেরকম ঘামাচি হয়েছিল, এই গরম পড়েছিল না পুজোর আগে,
তার ফলে একটু ঘামাচি হওয়ার পর থেকে দেখছি গাটা শুকিয়ে যাচ্ছে আর চুল করছি আর যে সাদা হয়ে যাচ্ছে গা। ঘামাচি তো গরমে, এখন তো ঘাম হচ্ছে না, ঘামাচি হওয়ারও তো চান্সেস নেই, এখনো চুলকাচ্ছে? না না, ঘামাচি হয়েছিল 1 মাস আগে, তারপরে এই জিনিসটা দেখা দিচ্ছে। হ্যাঁ মানে এখন কমেনি, ওটা এখনো আছে, তাই তো? কমেনি। আচ্ছা বেশ, দেখুন আপনার 3টে সমস্যা আপনি বললেন। একটা আপনার গা হাত পা চুলকানোর কথা বললেন, একটা আপনার হাঁটু ব্যথা, আর একটা আপনার পাইলসের সমস্যা বললেন। এবার আমি চেষ্টা করবো আপনাকে একটা একটা করে উত্তর দেওয়ার। প্রথমত তো আপনাকে বলবো যে আপনার গা হাত পা যখন চুলকোচ্ছে তো আপনি নখ লাগানো আপনার একদমই চলবে না, এটা আপনি একদম ইমিডিয়েটলি অফ করবেন। নখ লাগানো আপনার একদমই চলবে না। আপনি একটু নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে আপনি চান করুন, সপ্তাহে 1 দিন করলেই হবে। আর একটুখানি যাতে আপনার গায়ে যাতে ঘাম জমতে না পারে বা যাতে জল জমে না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। জায়গাটাকে একটু ড্রাই রাখতে হবে, একটু শুকনো রাখতে হবে। হাঁটু ব্যথার সমস্যা আপনি বললেন, আপনি পা ভাঁজ করে বেশি বসবেন না বা বেশি সিঁড়ি ওঠা নামা করা, বেশি চলাফেরা করা, এগুলো একটু আপনাকে এখন বন্ধ করতে হবে বা একটু কম করতে হবে। আর আপনার একটা পাইলসের সমস্যা আপনি বললেন, আজকে থেকেই আদা খাওয়া আপনি একদমই বন্ধ করে দিন। সেটা রান্না করা হোক বা কাঁচা হোক, আদা খাওয়াটা আপনি একদমই বন্ধ করে দিন। আর খুব বেশি তেল ঝাল মশলা বা মাছ মাংস ডিম এগুলো আপনি খাবেন না। এর থেকে আপনার সমস্যা হবে যে ডাইজেশনের প্রবলেম হবে বা আপনার স্টুলটা ঠিকভাবে ক্লিয়ার হবে না। যদি কনস্টিপেশন হয় এই সমস্যা আপনার আবার বেড়ে যাবে। তো একটু কিন্তু নিজেকে একটু যত্নের মধ্যে রাখতে হবে। গরম জল খেতে বলবো আমি আপনাকে। আপনি সারাদিন যে জলটা খাবেন একটু ঈষদুষ্ণ গরম জল খান আর গরম জলেই আপনি চান করবেন। এটা আমি আপনাকে একটা সামান্য একটা গাইডলাইন দিলাম যে আপনি এর মধ্যে থাকলে নিজেকে ভালো রাখতে পারবেন। একটা ভালো কথা যেটা বলবো সেটা হচ্ছে যে 22 তারিখে মালদায় আমাদের চেম্বার রয়েছে। আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা ওখানে থাকবেন। অনেক দিন পর উনি মালদায় যাচ্ছেন। আপনাকে আমি স্পেশালি বলবো যে একটুখানি হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করুন। যদি কোনো আপনার প্রিভিয়াস ট্রিটমেন্ট করা হয়ে থাকে তার রিপোর্টস আর প্রেসক্রিপশন সেগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। একবারই সে একটু দেখা করুন। আপনি যে 3টে সমস্যা বললেন সবকটারই সমাধান রয়েছে আমাদের কাছে। বেশ, আরও আরেকজনের ফোন রয়েছে, এই ফোনটা নিয়ে নিই, তারপর আমি চেম্বারগুলো অ্যানাউন্স করে দেবো। সারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছেন, তাদের জন্য চেম্বার অ্যানাউন্সমেন্টের সুবিধা হবে। অনেককেই আমি বলি, মানে সবাইকে আমি বলি, অনেকে এই কাজটা করেন যে খাতা পেন নিয়ে বা ডায়েরি নিয়ে বসতে আপনারা চেম্বার ডেট এবং কোন ডক্টর থাকছে সেটা নোট করে রাখুন, তাহলে আপনাদের আরও বেশি মাথায় থাকবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পাঁশকুড়া থেকে বলছি। পাঁশকুড়া থেকে কি হয়েছে আপনার, বলুন প্রবলেমটা বলুন। যে কোমরের সমস্যা, কোমরে ঝুঁকলে উঠতে পারা যাচ্ছে না। সুগার? কোমরের সমস্যা। কোমর, আচ্ছা আচ্ছা কোমর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কানটা গেছে। বলুন আর বলুন। পায়ের গুড়লিতে ফটোতে এক্সরে করছিলাম, তাতে বলে কি হাড় হয়ে গেছে নাকি না পায়ের গুড়লিতে। আচ্ছা, আপনার কোমরে একটা সমস্যা রয়েছে, আর কোথায় সমস্যা রয়েছে আপনার? ওই যে পায়ের গুড়লি, পায়ের গোড়ালিতে। হ্যাঁ আচ্ছা, গোড়ালিতে কি আপনার হাড় বেড়ে যাচ্ছে? হ্যাঁ, ও তো বলছে তো ফটোতে বললো যে হাড় হয়ে গেছে না। আচ্ছা, কোমরের কোনো ছবি করা হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এমআরআই করা হয়েছে। এমআরআই রিপোর্টে কি এসছে আপনি বলতে পারবেন? কি সমস্যা ধরা পড়েছে? না, ওটা আমি বলতে পারবো না। আচ্ছা বেশ, দেখুন আপনার এমআরআই রিপোর্ট করা হয়ে গেছে মানে আপনার কোমরে যদি কোনো হাড়ের সমস্যা থাকে বা আপনার নার্ভের সমস্যা থাকে, দুটোই কিন্তু আপনার এখানে চলে আসবে যে কোথায় আপনার সমস্যাটা হচ্ছে বা কী সমস্যা হচ্ছে। তো একটা ভালো কাজ আপনার করা রয়েছে যে আপনার এমআরআই করা হয়ে গেছে। আর আপনার গোড়ালিতে পায়ের হাড় বাড়ছে আপনি বললেন, সেটা ক্যালকেনিয়াল স্পুরের সমস্যা হচ্ছে আপনার। আপনি এই যে পায়ের যে আপনার গোড়ালির হাড় বাড়ছে তার জন্য আপনি একটা নুন দিয়ে, যেই লবণটা আমরা খাই সেই নুনটা দিয়ে বা সৈন্ধব লবণ হলে খুব ভালো হবে, একটা পোটলা তৈরি করবেন। ওটাকে গরম করে যে জায়গাটা আপনার এরকম উঁচু হয়ে আছে পায়ের গোড়ালিতে, সেখানে আপনি একটু চেপে চেপে গরম সেকটা দেবেন। তার থেকে আপনার ব্যথাটা কমবে বা আপনার যে ফোলাটা আছে একটু কমবে, আপনি একটু আরাম পাবেন। কোমরের সমস্যার জন্য বলবো যে আপনি ভারী কোনো জিনিস তুলবেন না বা আপনি কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এই জিনিসটা আপনি একটু আপনাকে এখন কিন্তু অ্যাভয়েড করতে হবে। আর আপনার রিপোর্টে কী রয়েছে সেটা জানা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। আপনি এত খরচা করে রিপোর্ট করেছেন, সেটা জানতে হবে আপনার রিপোর্টে কী সমস্যা। মেডিকেলটা না বুঝলেও আপনার হাড়ের না নার্ভের এইটুকু আপনি বুঝতে পারবেন। তো আপনি পাঁশকুড়া থেকে ফোন করছেন, আমার মনে হয় খড়গপুর চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। আর খড়গপুর চেম্বারেও অনেকদিন পর ডক্টর বি শর্মা যাচ্ছেন 29 তারিখে, একটু যোগাযোগ করবেন আর আপনার রিপোর্টসগুলো অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। আসুন এবার তাহলে চেম্বার আপনাদেরকে বলে দিই। 18 তারিখে যে চেম্বার, অর্থাৎ সেটা হচ্ছে আগামীকাল 18 তারিখ হচ্ছে হেডিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 20 তারিখের যে বনগাঁয় চেম্বার রয়েছে সেখানে ডক্টর এন ভট্টাচার্যা, যিনি আজকে লাইভে রয়েছেন, থাকবেন। 21 তারিখে চেম্বার হচ্ছে 2 জায়গাতে রয়েছে, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল থাকবেন আর ক্যানিংয়ের চেম্বারে ডক্টর আর দে থাকবেন।
চলে আসছি 22 তারিখে মালদার চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন মালদার চেম্বারে 22 তারিখে বর্ধমানের চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 22 তারিখে বাঁকুড়ায় চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। 23 তারিখে আলিপুরদুয়ারে চেম্বার রয়েছে, আলিপুরদুয়ারেও স্যার যাচ্ছেন ডক্টর বি শর্মা ডিরেক্টর স্যার, তিনি যাবেন 23 তারিখে। 23 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, দুর্গাপুরে এন ভট্টাচার্য থাকবেন। 23 তারিখে নিউ কোচবিহারে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 23 তারিখে আরামবাগে চেম্বার রয়েছে, আরামবাগেও ডক্টর এ হালদার থাকবেন। আর 23 তারিখে বোলপুরে চেম্বার রয়েছে, সেখানে এস ভাদুরী থাকবেন। 26 তারিখে চেম্বার হচ্ছে মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 29 তারিখ আপনাকে বলে দেওয়া হলো খড়গপুরের চেম্বারে অনেকদিন পর ডক্টর ডিরেক্টর স্যার যাচ্ছেন, ডক্টর বি শর্মা থাকবেন। 29 তারিখে দু জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন, আর বহরমপুর চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখে 3টে জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে জামশেদপুর, এন ভট্টাচার্য থাকবেন, গঙ্গারামপুর এস ঘোষাল থাকবেন। 30 তারিখ কৃষ্ণনগর, ডক্টর এ হালদার থাকবেন। 6 তারিখে হচ্ছে আসানসোলে চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন আসানসোলে চেম্বারে। 6 তারিখ থেকে শুরু হচ্ছে আপনার ডিসেম্বরের শিডিউল। 7 তারিখে হচ্ছে দু জায়গায় চেম্বার রয়েছে, পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, আর কাকদ্বীপে ডক্টর এস খান থাকবেন। 8 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রাম, ডক্টর এ হালদার থাকবেন। 13 তারিখে চেম্বার হচ্ছে শিলচর, 13 এবং 14 রেসপেক্টিভলি দুদিন। 13 তারিখে শিলচরেও ডিরেক্টর স্যার থাকবেন, আবার 14 তারিখে গুয়াহাটিতে আসামে, সেখানেও ডক্টর বি শর্মা থাকবেন। 15 তারিখে হচ্ছে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, লিখে নিন আপনারা। 20 তারিখ আগরতলায় চেম্বার রয়েছে, আগরতলা হচ্ছে এন ভট্টাচার্য থাকবেন। 12 তারিখে ডিব্রুগড় চেম্বার রয়েছে, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষাল থাকবেন। এই গেল হচ্ছে এখানকার জেলার বিভিন্ন চেম্বারগুলো। কলকাতা এবং হাওড়ার চেম্বারগুলো আপনি একটু জেনে নেবেন। কলকাতাতে এবং হাওড়াতেও একাধিক জায়গায় এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে। কোথায় আপনার জন্য কলকাতা এবং হাওড়ার কনভিনিয়েন্ট হবে, সুবিধাজনক চেম্বার কোনটা, সেটা আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নেবেন, যেটা টিভি স্ক্রিনের নিচে হেল্পলাইন দেওয়া রয়েছে, এখানে ফোন করে জেনে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে হেড অফিস, রেজিস্টার্ড অফিস রয়েছে, আপনি সেখানেও আসতে পারেন। যাদের ডিস্টেন্স কম, আপনারা মধ্যমগ্রামে এসে দেখাতে পারেন। কবে মধ্যমগ্রামে থাকছেন বা কলকাতার চেম্বার, এগুলো তো আমি ডেট বলে দিচ্ছি, এগুলো তো অসুবিধে নেই, ডেট অনুযায়ী চলে আসবেন। কিন্তু কলকাতা, হাওড়া এবং মধ্যমগ্রাম বা আরও যে সমস্ত চেম্বারগুলো, সেগুলোতে ডেট কবে, সেগুলো হচ্ছে উইকলি ডে ওয়াইজ চেম্বার। কোন দিনে থাকবে সেটা আপনারা ফোন করে জেনে নেবেন, এবং কোন ডক্টর থাকছেন বা কিছু বিস্তারিত আপনাদের বলে দেওয়া হবে ফোনে, যখন আপনার নাম এনরোল করবেন। কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছিলাম। রায়গঞ্জ? হ্যাঁ। আচ্ছা বলুন, কি হয়েছে আপনার প্রবলেম বলুন। মাথা ব্যথা হয়। ব্যথা? হ্যাঁ। কোথায়? মাথা ব্যথা, গায়ে রগগুলো টানা দেয়। মাথা আর গায়ে? হ্যাঁ। আচ্ছা, মাথা আর গায়ে। আচ্ছা, মাথা ব্যথা আপনার কি গোটা মাথায় ব্যথা হয় না কোনো পার্টিকুলার একটা অংশে ব্যথা হয়? মাথার উপরে। মাথার উপরে মানে মাঝখানে, তাই তো? মাঝখানে, হ্যাঁ। আচ্ছা, তো আপনার রগগুলো মানে টানা দেয়। বেশ, আপনার চোখের পাওয়ার টেস্ট করিয়েছেন? না, করা হয়নি ম্যাম। তো আপনার চোখের পাওয়ারটা আপনি টেস্ট করান। আর যদি আপনার আলোর দিকে তাকালে কষ্ট হয় বা বাইরে রোদে বেরোলে আপনার কষ্ট হয়, সেটা আপনি একটু অ্যাভয়েড করবেন। আপনার যদি চোখের পাওয়ার যদি আপনার চেঞ্জ হয়, তাহলে সেখান থেকে আপনার মাথা ব্যথা আসতে পারে। বা আপনার যদি অতিরিক্ত যদি আপনার কোনো স্ট্রেস থাকে, সেখান থেকেও আপনার কিন্তু খুব যদি আপনার টেনশনের কোনো কিছু থাকে, তার থেকেও আপনার মাথা ব্যথা হতে পারে। তো অবশ্যই তার একটা কারণ রয়েছে। আপনার হাতে যেটা রয়েছে আপনি সেটা করুন, যে আপনি একটু আপনার চোখের পাওয়ারটা আগে টেস্ট করান। আর তারপরে যদি আপনার মাথা ব্যথা কমছে না, আপনার মনে হয় বা এটা কারণ নয়, তাহলে কিন্তু একটুখানি বলবো আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে। যদি আপনি মনে করেন যে না, এর একটা আমার সম্পূর্ণ একটা চিকিৎসার প্রয়োজন আছে, আপনি একটু রায়গঞ্জ চেম্বারে দেখা করতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে ডিটেলস। এবার আমরা যদি পরের ফোন আস্তে আস্তে আমরা জেনে নিই যে শীতকালে আমরা কি তাহলে খোলা রোদে ঘুরবো? দেখুন, রোদে আপনি অবশ্যই যান, রোদে বসুন, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু 12টার আগে পর্যন্ত যে রোদটা রয়েছে সেটা আপনার জন্য ভালো হবে। প্রত্যেকেই আমি অনেক পেশেন্টকে আমি অ্যাডভাইস করি একটু রোদ লাগান, গায়ে রোদে বসুন, কিন্তু চেষ্টা করবেন 12টার আগে। শীতের সময় রোদের প্রখরটা কম থাকে, তখন ইউভি রের মাত্রাটাও কম থাকে বা তার প্রখরতাটা কম থাকে। তো আপনি তার 12টার পরেও আপনি রোদে বসতে পারবেন, কিন্তু সেটা লং টার্ম নয় যে 1 ঘন্টা 2 ঘন্টা রোদে বসে রইলাম, রোদে বসে কাজ করছি বা গল্প করছি, সেটা করবেন না। আপনি 15 মিনিট থেকে আধা ঘন্টা আপনি বসুন, তাতে কোনো খুব একটা অসুবিধা হবে না। কিন্তু চেষ্টা করবেন যদি রোদ আপনাকে গায়ে লাগাতে হয়, সেটা 12টার আগে করার চেষ্টা করবেন। একদম তাই, আপনারা পরপর ফোন করুন এবং আজকে যে প্রবলেমের জন্য আপনারা সাফার করছেন সেটাকে জিজ্ঞেস করুন।
অবশ্যই তার একটা সলিউশন আমরা বলে দেবো। এবার আসি ওই চিরাচরিত একটা প্রশ্ন, যে কার্সিনোমা বা এই যে ক্যান্সারের যে সমস্যা, এটা আমরা জানি যে ঠিক যেরকমভাবে আপনারা অত্যন্ত ক্রেডিবিলিটির সঙ্গে পঞ্চকর্মা পদ্ধতিকে আপনারা কলকাতা, শিলিগুড়ি এই সমস্ত চেম্বারে ইমপ্ল্যান্ট করেছেন এবং সেখানে একটা ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্মা আপনারা প্রোভাইড করবার চেষ্টা করছেন, ঠিক তেমনিভাবে মানুষের এটাও দ্বিধা বা দ্বন্দ্ব বা সংশয় যে ক্যান্সারের প্রবলেম, মানে যেটা করতে গিয়ে বিভিন্ন প্যাথিতে হিমশিম খেয়ে যাচ্ছে, বাই দ্য ওয়ে কোনো মেডিসিন নেই, সেখানে আয়ুর্বেদের দাবিটা কতটা সত্যি বা শক্ত বা ঠিক? প্রথমত বলবো যে পঞ্চকর্মা থেরাপি, যেটাতে আপনার বডি ডিটক্সিফিকেশন হবে, আপনার বডির মধ্যে যত টক্সিন রয়েছে সেটা এক্সপেল করা হচ্ছে পঞ্চকর্মার কাজ, বডি ডিটক্সিফিকেশন করা। রইল কথা মেডিকেশনের, তো সেটা আজকে নয়, যখন হাজারো বছর আগে যখন আমাদের চরক সংহিতা লেখা হয়েছিল তার মধ্যেই কিন্তু ক্যান্সার, যেটাকে আয়ুর্বেদে অর্বুদ বলা হয়, তার চিকিৎসাও কিন্তু রয়েছে। খুব ভালো চিকিৎসা রয়েছে, সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু আপনাকে সেটা প্রপারলি আগে জানতে হবে যে কোন মেডিসিন আপনার কোন জায়গায় কীরকমভাবে কাজ করবে। হয়তো এমন কিছু বেসিক মেডিসিন রয়েছে যেটা আমরা জানি যে সেটা তো হয়তো স্কিনের জন্য কাজে লাগছে বা সেটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজে লাগছে, কিন্তু তারও কিন্তু একটা রোল রয়েছে কার্সিনোমাতে অ্যাজ এ সাপোর্টিভ ড্রাগ, তো সেটাও জানার কিন্তু প্রয়োজন রয়েছে। তো অনেকটা ভাস্ট অর্বুদ নিয়ে যে চ্যাপ্টার রয়েছে আমাদের চরক সংহিতার মধ্যে, যেটা আমাদের মেডিসিনের বই, যেটা আয়ুর্বেদের মধ্যে অনেক ভাস্ট, সেটা অনেক তার বিবরণ দেওয়া রয়েছে, মেডিসিনস তার মধ্যে রয়েছে, চিকিৎসা পদ্ধতি কিভাবে চিকিৎসা হবে, সংশোধন সংশোধন দুটোরই কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। তো চিকিৎসা অবশ্যই রয়েছে। এখন প্রচুর আমরা পেশেন্ট পাই ক্যান্সারের, আর ক্যান্সারের পেশেন্ট প্রচুর বাড়ছেও এখন ডে বাই ডে, আর অনেক পেশেন্ট ভালো রয়েছে। স্টেজ ম্যাটার করে যে আপনি কোন স্টেজে রয়েছেন। আর একটা কথা আমরা এটাই বলি প্রত্যেক প্রোগ্রামে, স্যারও যখন প্রোগ্রামে বলেন যে ক্যান্সার রোগে কিন্তু কোনো পেশেন্ট মারা যায় না, সেই ভয় থেকে কিন্তু পেশেন্ট মারা যায়। তো সেটাকে একটু আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনার এরকম কোনো সমস্যা, কোনো ক্যান্সার যে কোনো অর্গানে আপনার ধরা পড়ছে, সেটা নিয়ে আপনি ভীত সন্ত্রস্ত হবেন না, ভয় পেয়ে যাওয়ার, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। সঠিক জায়গায় সঠিক চিকিৎসা হলে সেটাও আপনার সারতে বাধ্য। একদমই তাই। আপনাদেরকে বলে দেখি যে সঠিক চিকিৎসা এবং সঠিক সময়, এই দুটো খুব ইম্পর্টেন্ট। এই দুটো মাথায় রাখলে আপনার অবশ্যই রোগ মুক্তি ঘটবে। এবার চলে আসি যে শীতের সময় আমাকে বহু মানুষ ইন জেনারেল ওয়েতে বলেন যে শীতে কিন্তু ব্যথা বেদনা উপসময়, বহু মানুষের কাছে এটা খুব রিল্যাক্সিং টাইম শীতকালটা, অনেকে ঘুরতে যাবেন বা ঘুরতে যায়, খুব মজা করেন, কিন্তু অনেকের কাছে আবার যারা ব্যথায় ভুগছেন, বাই দ্য ওয়ে আজকেই 2-3টে ফোন আসলো যেখানে ব্যথা একটা বড় সমস্যা। শীতকালে কেন ব্যথা বাড়ে, বা মানে এই শীত আসা এটা তো একদম শুরু, এই সময় আমরা কি কিছু এমন আয়ুর্বেদের সাপোর্ট পেতে পারি? আমি কিন্তু কোনো ডিপ কোনো মানে অসুখের মধ্যে চলে যাচ্ছি না, আমি শীতে প্রোটেক্টেড থাকতে চাই। বা ধরে নিন ম্যাডাম, এটা আমি প্রচুর দেখেছি, সর্দি কাশি জ্বর মাথা ব্যথা শীতে হয়, এর কি আয়ুর্বেদ উপায়, মানে ইন জেনারেল পার্সপেক্টিভে, কোনো রোগ নয় বিশেষ করে? ইমিউনিটি পাওয়ারকে আপনার বুস্ট আপ করতে হবে। আপনার যদি ইমিউনিটি পাওয়ারটা লো থাকে সেখানে আপনাকে বুস্ট আপ করতে হবে প্রথম কথা। তার জন্য আপনার খাদ্য তালিকাটাকে চেঞ্জ করতে হবে। সিজনাল ফ্রুটস আর সিজনাল ভেজিটেবলস আপনার প্রত্যেক দিন আপনার খাবারের প্লেটের মধ্যে সেটাকে আপনি অ্যাড করুন। বাইরের খাওয়া দাওয়াটাকে একটু আপনার রিডাকশন করতে হবে। আর গরম জল অবশ্যই পান করুন, গায়ে রোদ লাগান, গরম জলে চান করুন, খুব বেসিক জিনিস। তার পাশাপাশি আধা ঘন্টা সময় বার করে একটু যোগা করা, প্রাণায়াম করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান, এক্সারসাইজ করুন, আপনার ইমিউনিটি পাওয়ারও বুস্ট আপ হবে, আপনার ডাইজেশন পাওয়ারও বুস্ট আপ হবে, যে ব্যথার সমস্যা রয়েছে সেটাও আস্তে আস্তে সাবসাইড হবে। এটা তো আপনি ফান্ডামেন্টাল কথা বললেন, কিন্তু ব্যাপার হচ্ছে যেহেতু আমরা আয়ুর্বেদে প্রচুর ওষুধ আছে জানি বাজারে, এরকম কিছু ওষুধ আছে বা খাওয়া যায়, মানে কিছু চবনপ্রাশ বা এই জাতীয় কিছু, মানে যেটা আমি প্রচুর বাড়িতে আমি মানে কৌটো কৌটো কিনতে দেখি আর কি। যাও, আজকে আর হাতে সময় নেই, আমার অবশ্যই এই প্রশ্নটা থাকলো, কৌতূহল বশতই আমি জিজ্ঞেস করলাম বটে, যে সর্দি কাশি থেকে বাঁচাবাই যে ইমিউনিটি পাওয়ারকে গ্রো করবার জন্য অনেকেই তো অনেক রোগ নিয়ে কথা বলেন, এটা ইন জেনারেল সবার হয় শীতকালের দিকে, এটা নিয়ে অবশ্যই পরের এপিসোডে আমি যেদিন থাকবো সেদিন আলোচনা হবে। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ ম্যাডামকে, নমস্কার সবাইকে।